বধূ বেশে সর্বপ্রথম আমার মাকেই দেখেছি। আমার বয়স তখন ৭। দূর থেকে আমার মা দেখতেছে। আমার মা শুধু বধূ সেজে নয়, আমি লক্ষ্য করলাম আমার মা এদিক ওদিক কিছু একটা খুঁজছে। হয়তো তিনি আমাকেই খুঁজছে। মায়ের চোখ ছলছল। খুঁজলেও কি? সে তো আমাকে ডাক দিতে পারবে না, আমাকে কাছে টানতে পারবে না, আর আমিও মায়ের কাছে যেতে পারবো না। কি অদ্ভুত! আজ থেকে আমার মায়ের পরিচয় দিতে পারবো না। এটা সম্পূর্ণ নানাবাড়ির লোকের আদেশ। যেই লোকটা আমার মাকে বিয়ে করেছিলেন, সেই লোকটা আমার ব্যাপারে জানতেন। তবে তিনি জানতেন আমি অনাথ আশ্রমে আছি। আর আমার মা আমা মাকে বাধ্য করিয়েছে বিয়ে করতে। মামাদের চাপে মা বিয়েটা করেছেন। কতদিন বা মামার বাড়ির লোকদের ঘাড়ে বসে খাবেন? আমার মায়ের একটা সেলাই মেশিন ছিল। সেটিও বিক্রি করে মামা টাকা কাজে লাগিয়েছে। আমার বাবা মারা যান রোড অ্যাক্সিডেন্টে। বাবার চেহারা আমার স্পষ্ট মনে আছে, কারণ আমি যে সবসময় বাবার সাথেই থাকতাম। যতক্ষণ বাসায় থাকতাম ততক্ষণ বাবার কোলেই বসে থাকতাম। আমার বাবা নিজেও হাতে খাইয়ে দিতেন আমাকে। রাতে কাজ শেষে যখন বাসায় ফিরতেন, তখন আমি ঘুমিয়ে থাকলে কোলে তুলে নিতেন। কত ভালোবাসা পেয়েছি বাবা মায়ের কাছে। বাবা মারা যাবার পর আমরা এক্কেবারে নিঃস্ব হয়ে যাই। বাবা দিন আনতো, দিন পার করতো। তবে কাজ করে কিছু টাকা গুছিয়ে মাকে সেলাই মেশিনটা কিনে দিয়েছিল। সেই মেশিনটা দিয়ে টাকা পেত, তাতে আমাদের সংসার চলতো না। এক পর্যায়ে বাধ্য হয়ে আমরা নানা বাড়ি চলে আসি। ছোটবেলায় দেখতাম ছেলে মেয়েরা কাঁধে ব্যাগ নিয়ে স্কুল যাচ্ছে। আমারও তখন খুব ইচ্ছে করতো ওদের সাথে আমিও স্কুল যাই। তখন সবচাইতে বেশি ভালো লাগতো স্কুলের ড্রেসটা। হালকা গোলাপি শার্ট আর কালো হাফ প্যান্ট। আহ, কত সুন্দর দৃশ্য! এক ঝাঁক বন্ধুরা স্কুলে যেত। আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আমি বলতে পারিনি আমি ওদের মতো স্কুলে যাব। শীতের রাতে মা আমাকে কোলের মধ্যে নিয়ে শুয়ে আছে। সুন্দর সুন্দর গল্প শোনাতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। ও হ্যাঁ, আমার মাথায় তখন উকুন ছিল। মা রাতের অন্ধকারে বিলি কেটে উকুন আনতেন। তখন আমার কি যে ভালো লাগতো! আমি শুয়ে থাকা অবস্থায় মায়ের গলা জড়িয়ে ধরে বলেই ফেললাম, মা, আমিও স্কুল যেতে চাই। দেখছো মা, ওরা কত সুন্দর কাপড় পরে একসাথে স্কুলে যায়, আমিও ওদের সাথে যাব। না রে বাবা, তোর ওদের মতো যাওয়া হবে না। আজ তোর বাবা বেঁচে থাকলে যেতে পারতি। এই কথাটা আমাকে বলছিস, আর কারো সামনে বলিস না। তোর মামারা শুনলে তোকে মারবেন। মা, আমিও ওদের সাথে খেলতে চাই। আমাকে ওদের মতো জামা প্যান্ট বানায় দাও। দিব বাবা, দিব। তবে এখন না। তুই বাবা ঘুমা, আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। কপালের উপর পানির ফোঁটা অনুভব করলাম। তার মানে মা কাঁদছেন। শাড়ির আঁচল দিয়ে তার চোখটা মুছে আমার কপালে একটা চুমু দিলেন। আমি মায়ের গলা ধরে ঘুমিয়ে পড়লাম। আজ মাকে ভীষণ মনে পড়ছে। মায়ের জন্য মনটা ছটফট করছে। ইস, মায়ের যদি দেখা পেতাম! আমার শেষ নিঃশ্বাস ত্যাগ মায়ের কোলেতে মাথা রেখে করতে চাই। মায়ের হাত বুলিয়ে যেন আমার মৃত্যু হয়। আমার শরীরে মরণব্যাধি ক্যান্সার ধরা পড়েছে। এমন সময় রোগটা ধরা পড়ছে যার কোনো চিকিৎসা নেই। ডাক্তার বলেই দিল আমার আর এই পৃথিবীর আলো বেশি দিন দেখা হবে না। তবে আল্লাহ যদি সহায় হন, তাহলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাব। তবে সম্ভাবনা 1%। ডাক্তার দেখিয়ে আশকাপ চৌধুরী আমাকে বাসায় নিয়ে গেলেন। তিনি আমাকে নিজের সন্তানের মতোই দেখেন। আমিও তাকে বাবার মতো সম্মান করি। তবে বাবা ভাবতে পারিনি। আমার মায়ের যেদিন বিয়ে হয় সেদিন নানা বাড়ি থেকে বেরিয়ে পড়ি। ফিরে আসার সময় আমার মাকে এক পলক দেখে আসি। তখন বরযাত্রী নানা বাড়ি ভরে গেছে। সবাই বরযাত্রী নিয়ে ব্যস্ত। আমার মা বসে বসে কান্না করছে। কিন্তু কেন যে কান্না করছে সেটাই হয়তো কেউ কখনো অনুভব করতে চায়নি। কখনো কেউ বুঝতে চায়নি যে আমার মা তো আমার জন্যই কান্না করছিল। আর আমার মায়ের বিয়ের জন্য আমাকে সবার কাছ থেকে আলাদা রাখলো। এমনকি আমাকে বলেছিল যে বিয়ের দিন আমি আমার মায়ের সামনে না যাই। আমি যদি মায়ের সামনে যাই তাহলে আমার মাকে নাকি মারবে, এবং সেই সাথে আমাকেও মারবে। আমার মাকে মারবে, সেই কথা শুনে আমি ভয় পেয়ে যাই।
যেই কারণে আমি মায়ের সামনে যাইনি। কিন্তু মায়ের প্রচুর মায়া হইল। আমি আর কিছু না ভেবে নানা বাড়ি ছেড়ে অচেনা জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কোথায় যাব, কোথায় থাকবো তা ভাবিনি। বিকালে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলাম। রাস্তায় রাস্তায় ঘুরতে থাকলাম। কেউ আমাকে একটাবার খাবার দিল না। প্রায় 2 দিন আমি না খেয়ে রাস্তায় ঘুরছিলাম। গভীর রাতে আমি একটা ল্যাম্পপোস্টের নিচে বসেছিলাম। ল্যাম্পপোস্টের নিচে বসা থাকার কারণে আমার কপালটা খুলে গেল। আমাকে একা বসে দেখে আশকাপ চৌধুরী চোখে পড়ল। তিনি গাড়ি থেকে নেমে আমার সামনে গিয়ে দাঁড়ালেন আর সামনে গিয়ে বললেন, এই ছেলে, তুমি এখানে কি করো? এত রাতে তোমার মতো একটা বাচ্চা ছেলে এখানে থাকে? আর বাইরে তো প্রচুর ঠান্ডা। আমার তো কেউ নেই। আমি তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। আমাকে কয়টা টাকা দিবেন? আমি কিছু খাবার কিনে খাইতাম। আমি 2 দিন ধরে না খেয়ে আছি। তুমি আমার সাথে যাবে? সেখানে গেলে অনেক খাবার পাবে। তোমার বাবা মা কোথায় থাকে? হুম, যাব। আমাকে খাবার দিলেই হবে। তোমার আত্মীয়স্বজন কে আছে? এই পৃথিবীতে আমার কেউ নেই। তুমি আমার সাথে চলো। আমি আর কিছু না বলে আশকাপ চৌধুরীর সাথে তার গাড়িতে উঠে বসলাম। আর তার বাড়িতে একটা মহিলার সাথে আমার পরিচয় করিয়ে দিল। বুঝতে পারলাম যে তিনি হয়তো আশকাপ চৌধুরীর স্ত্রী। সেই থেকে আজ পর্যন্ত আমার আসার জন্য সবকিছু অবদান এই আশকাপ চৌধুরী। তবে তাকে আমি কখনো বাবা বলে ডাকিনি। সবসময় আঙ্কেল ডাকতাম। আশকাপ চৌধুরী আমার নতুন জীবন ফিরিয়ে দিলেন। তিনি আমাকে গোছগাছ করে একটা স্কুলে ভর্তি করে দিলেন। আমি পড়াশুনো করতে লাগলাম। আস্তে আস্তে পড়াশুনো করে প্রতিষ্ঠিত হতে লাগলাম। আমার বাইরে অনেক বন্ধু বান্ধব হতে লাগলো। আর ছোট্ট একটা মেয়ে আছে। আমি অবসর সময়ে তার মেয়েকে নিয়ে খেলতাম। তিনি আমার জন্য এত কিছু করেছেন, তবে কখনো তার বাসার ছিটেফোঁটা কাজ করতে দেয়নি। আমাকে সবসময় সন্তানের মতো আগলে রেখেছেন। তিনি কেন বা কোন কারণে আমাকে সন্তানের চোখে দেখছেন এখনো আমার অজানা। তিনি অনেক টাকা পয়সার মালিক। এই জীবনে তার মতো মানুষ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আমার অপূর্ণতা যেন তিনি পূরণ করে দিয়েছেন। গতকাল ডাক্তার দেখিয়ে যখন ডাক্তার রিপোর্ট দিল যে আমার ব্লাড ক্যান্সার, তখন তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। আমি নিশ্চুপ নির্বাক হয়ে বসে আছি। কিছু বলার জন্য আমার মাঝে শক্তি ছিল না। আমি তার হাত ধরে বলেছিলাম যে, আঙ্কেল, বাসায় চলেন। আজ তাকে বললাম, আমি একটু বাবার কবরের কাছে যেতে চাই। আমি আমার বাবার কবরটা দেখতে চাই। এবং এটাও বললেন, আমি আমার মায়ের সাথে একটু দেখা করতে চাই। আমার মা কেমন আছে, কোথায় আছে, আমি একটু দেখতে চাই। সেই ছোট্টবেলায় আমি আমার মায়ের কাছ থেকে চলে এসেছি, আর কখনো যাইনি। এমনকি তার খোঁজ খবরও রাখতে যাইনি। আমি তার খোঁজখবর রাখতে গিয়ে যদি আমার মায়ের সমস্যা হয়, আমার কথা শুনে আঙ্কেল আমার দেশের বাড়ি আসার জন্য তৈরি হলেন। তিনি তার গাড়ি নিয়ে আমাকে নিয়ে রওনা হলেন। আমি যখন আমার নিজ এলাকার মধ্যে প্রবেশ করি, কেউ আমাকে চিনতে পারেনি। আমিও সেই গ্রামে গিয়ে সব কিছু ভুলে যাচ্ছি। একটা নতুন অপরিচিত একটা গ্রাম। আগে যেভাবে ছিল তার কিছুই নেই। গ্রামের বাড়ি গিয়ে আমার নানার দাদার নাম বলার পরে সেই বাড়িটা দেখে দিলেন এক লোক। অবশ্য আমি তাদের পরিচয় দেইনি। আমি সন্ধ্যার পরে চুপচাপ আমার বাবার কবরের কাছে গেলাম। বাবার কবরের কাছে আমার চোখ আটকাতে পারলাম না। আমি হু হু করে কেঁদে দিয়ে বাবাকে বললাম, এই বাবা, তুমি আমাকে কেন ছেড়ে চলে গেলে? তুমি চলে যাওয়াতে যে আমি সব কিছু হারিয়ে ফেলছি। আমি যে আমার বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। তোমার চলে যাওয়াতে আমি আমার মাকেও হারিয়ে ফেলেছি। জানি না আমার মা কোথায় আছে, কিভাবে আছে। তবে কেন যেন বাবা তোমাকে ভীষণ মনে পড়ছে। তুমি আমাকে ছেড়ে না গেলেই পারতে। কেন এভাবে একা ফেলে চলে গেলে? কেন আমি এতিম হয়ে গেলাম? বাবা, আমাকে একটু কোলে নিবে? তোমার কোলের উপর বসিয়ে আমাকে একটু খাইয়ে দিবে? আমার হাতটা ধরে তুমি একটু রাস্তায় চলবে? আমার খুব ইচ্ছে করতেছে তোমার সাথে চলতে, তোমার কোলে বসতে, তোমার হাতে খাবার খেতে। বাবা, প্লিজ একটাবার আমার কাছে ফিরে এসো না। এই বাবা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? বাবা, কবরে জিয়ারত করার পর আমি আমার নানা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। জানি না আমার মায়ের দেখা পাবো কিনা। জানি না আমার মা বেঁচে আছে কিনা। আমার মায়ের সামনে গিয়ে আমি খুব শক্ত করে মাকে জড়িয়ে ধরব। না, আমি আমার মায়ের দেখা পাইনি। তাহলে কি আমার মা মৃত্যুর আগে আমার মাকে জড়িয়ে ধরতে পারবো না? খুব ইচ্ছে করছে মায়ের কোলে মাথা রেখে। আর যে কখনো মায়ের কোলটাই চাইলে পাবো না। মামা বাড়িতে গিয়ে আমার মায়ের কথা জিজ্ঞাসা করতে
তারা কেউ আমার মায়ের ব্যাপারে কিছু বলতে পারল না। মামার কাছে আমার পরিচয় দেয়নি, তবে তাদের একটা লোভ দেখিয়েছিলাম যে আমার মায়ের নামে কিছু টাকা জমানো আছে, সেই টাকার ব্যাপারে তার সাথে দেখা করতে চাই। তারপরে জানতে পারলাম কেন যেন তাদের কাছে আমার পরিচয়টা দিতে ঘৃণা লাগতেছিল। কেনই বা আমার পরিচয় দিব? তারা তো আমাকে বোঝা ভেবেছিল। তাদের জন্যই আমি আমার মাকে হারিয়েছি। তারা আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিয়েছে। শুধু তা নয়, আমার ছোটবেলার সুখ, মায়ের আদর, সোহাগ সবই তাদের জন্য হারিয়ে ফেলেছি। এমনকি আজও আমি আমার মায়ের সাথে দেখাটা করতে পারলাম না। জানি না আমার মা কেমন আছে, কোথায় আছে? যার কাছে আছে ভালো আছে তো? আমার মায়ের দেখা না পেয়ে আমি আবারও শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমার সেই মানুষটাকে খুঁজে বের করতে হবে যে মানুষটা আমার মাকে বিয়ে করেছিল। হয়তো তার সবকিছু জানতে পারলে আমি আমার মায়েরকে খুঁজে পাবো। শরীরটা বেশ খারাপ লাগলো। নিজের মাঝে কেমন যেন দুর্বলতা কাজ করতে লাগলো। ঠিকমতো হাঁটাচলা করতে পারছি না। হঠাৎ করে আমি প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়ি। আমার নাক মুখ দিয়ে প্রচুর পরিমাণে রক্ত পড়তে লাগলো। আঙ্কেল আমার এই অবস্থা দেখে আঙ্কেল খুব দ্রুততার সহিত আমাকে মেডিকেলে নিয়ে যান। আমার মাঝে কতক্ষণ জ্ঞান ছিল আমি জানি না। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি দেখি চৌধুরী আর তার মেয়ে কনক আমার পাশে বসে আছে। আমার জ্ঞান ফেরার পর আশকাপ চৌধুরী বলেন, রায়ান, এখন তোমার কেমন লাগছে? 2 দিন ধরে তোমার জন্য আমার চিন্তা ছিল। তুমি 2 দিন ধরে অজ্ঞানের মতো পড়েছিলে, মেডিকেলে নিয়ে ডাক্তার দেখানোর পর তোমাকে বাসায় পাঠিয়ে দেই। এই তো মেডিকেল থেকে আসার ঘন্টাখানেক পরে তোমার জ্ঞান ফিরল। আচ্ছা, আমার কি হয়েছিল আমি তো কিছু মনে করতে পারছি না। তুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছিলে আর তোমার নাক মুখ দিয়ে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছিল। তারপর তো আমার মেডি তোমাকে মেডিকেলে নিয়ে গেলাম। তাহলে কি আমি আর বেশি দিন বাঁচবো না? বাবা এসব কথা বলে না, আল্লাহর রহমতে তুমি সুস্থ হয়ে যাবে। আর আমি চেষ্টা করতেছি যেভাবেই হোক তোমাকে ভালো ডাক্তার দেখানো, কিভাবে দেখানো যায়। আর তাছাড়া আমি অলরেডি ডাক্তারদের সাথে কথা বলেছি, কি করলে তুমি আগের মতো ফিরে আসতে পারবে। কিন্তু ডাক্তার যে বলল আমি আর বেশি দিন বাঁচবো না, আমি আর এই পৃথিবীতে বেশি দিন আলো দেখতে পাবো না, কে বলেছে? আল্লাহ চাইলে তুমি সব কিছুই সম্ভব। আল্লাহ যদি চায় তাহলে তুমি দ্রুততার সহিত সুস্থ হয়ে যাবে। রায়ান, তুমি একটুও ভয় পাবে না। নিজেকে শক্ত করে রাখো। আর আমরা সবসময় তোমার জন্য দোয়া করতেছি। আমরা তো চাই তুমি আগের মতো যেন সুস্থ থাকো। আমার তো কোনো ছেলে সন্তান নাই। আমি তো তোমাকে সবসময় আমার ছেলের মতো দেখছি। তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে? আঙ্কেল একটা কথা বলবো? হ্যাঁ বলো, তুমি কি চাও? আপনি আমার জন্য এত কিছু করেছেন, আমাকে সন্তানের মতো দেখেছেন, কিন্তু আপনার কি একটাবারও প্রশ্ন জাগেনি? আমি তো আপনাকে কখনো বাবা বলে ডাকলাম না। জানেন, আমি যখনই চোখ বুজি তখনই কেন যেন আমার চোখের সামনে বাবা এসে হাজির হন। তিনি সবসময় আমাকে তার কাছে ডাকেন। আমার মনে হয় আমার বাবা আমার হাতটা ধরে হাঁটছেন। আমার মনে হয় আমার বাবা আমার পাশে ছায়ার মতো আছেন। আমি কি করে আপনাকে বাবা বলে ডাকবো? আমার বাবা যে আমার পাশেই থাকেন সবসময়, তিনি কিন্তু আপনি আমার বাবার মতো। আমার বাবা চাইতে খুব কম করেননি। আপনি আমাকে একটা রাস্তা থেকে তুলে এনে আমাকে মানুষ করেছেন, আমাকে প্রতিষ্ঠিত করেছেন, আমাকে আপনাদের মতো বিলাসিতার মাঝে রেখে মানুষ করেছেন। আর আমার চাওয়া পাওয়া সব পূরণ করেছেন। আমি না চাইতেও আপনারা আমার পাশে ছিলেন। আমার যে কোনো ছেলে সন্তান নেই, তুমি তো আমার ছেলে। আঙ্কেল, মানুষ মাত্রই ভুল করে, না জানা সত্ত্বেও যদি কখনো আপনার সাথে বেয়াদবি করি, কখনো কোনো কারণে আপনার মনে কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন। আমি হয়তো আমার মায়ের কাছে চাইতে পারবো না, আমার বাবার কাছে চাইতে পারবো না, কিন্তু আপনি তো আমার বাবা। আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আর আমার কয়েকটি আরও একটি চাওয়া কি আপনি পূরণ করবেন? কি চাও? আমাকে বলো। আমার সামর্থ্য থাকলে অবশ্যই পূরণ করব। কেন করব না? আপনি কি আমার মাকে আমার কাছে একটাবার এনে দিতে পারবেন? আমার যে আর পাচ্ছি না, মাকে ভীষণ দেখতে ইচ্ছা করছে। আমার মরার আগে মাকে প্লিজ একটাবার আমার কাছে এনে দিবেন না? আমি জানি না আমার মায়ের কোনো ভুল নেই, আমার মায়ের কোনো দোষ নেই। তারপরেও আমি আমার মায়ের কাছ থেকে আড়াল ছিলাম। আমি যদি আমার মায়ের কাছে যাই, তখন যদি আমার মায়ের কোনো ক্ষতি হয়, সেজন্য আমি আমার মায়ের কাছে যাইনি। কিন্তু এখনও নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। আমি সন্তান হয়ে কেন যাইনি তার কাছে? আমি চেষ্টা করব বাবা তোমার ইচ্ছাটা পূরণ করতে। আমি আবার যাব তোমার মামার বাড়িতে। সেখানে গিয়ে আমি তার খোঁজ খবর নিব এবং যেখানে তোমার মাকে বিয়ে দিয়েছিল আমি সেই পরিবার সম্পর্কে জানবো। তুমি চিন্তা করো না।
আমি যে কোনোভাবেই তোমার মাকে তোমার কাছে নিয়ে আসবো। আমার উপর এইটুকু ভরসা করতে পারো তো, কি না? আমি আপনাকে কি বলবো বুঝতে পারছি না। তবে মরে গেলে আমি আবারও আল্লাহর কাছে চাইবো আপনার মতো বাবার সন্তান যেন হতে পারি। একটা বাবা সন্তানের জন্য যতটুকু না করতে পারে আপনি করেছেন। তুমি ওখানে চুপচাপ ভাবে ওষুধ খেয়ে নাও। ডাক্তার ওষুধ দিয়েছে, আর হ্যাঁ, ওষুধ খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আমি আর কথা না বাড়িয়ে তার কথা অনুযায়ী ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। কিন্তু কিছুক্ষণ পরে কনক আমার রুমে আসলো। এসে বলল, "কি ব্যাপার? তুমি এখনো ঘুমাওনি? মাত্র তো খেলাম। ঘুম আসছে না কেন? তুই আমাকে এক কাপ চা বানিয়ে দিবি? আচ্ছা বসো, আমি নিয়ে আসছি।" কিছুক্ষণ পরে বড় একটা মগে ১ মগ চা বানিয়ে নিয়ে আসলো। আমি তো দেখে অবাক, এত্তখানি চা খাবো? কিরে এত চা এনেছিস? আমি কি হাতি? আমি আছি না? আমি খাবো? তুমি অর্ধেকটা খেয়ে নাও। আমাকে দিও, তারপর আমি খেয়ে নিবো। আরেকটা কাপ নিয়ে আয়, আমি এখান থেকে দিচ্ছি। না, না লাগবে না, এটাতেই হবে। তুমি আগে খাও, তারপর আমার কাছে দিও। কনকের সাথে কথা বলতে বলতে চোখটা লেগে আসলো। ভোরবেলা আমার ঘুম ভেঙে গেল। তারপর বিছানায় শুয়েছিলাম। শরীরটা বেশ ক্লান্ত। তাই আর কাউকে না ডেকে আমি চুপচাপ শুয়ে থাকলাম। কিন্তু হঠাৎ করে কনকের কণ্ঠ ভেসে আসলো ড্রয়িং রুমে বসে। ও বাবাকে বলতে লাগলো, "বাবা, আমি তো এই পর্যন্ত তোমার কাছে কিছু চাইনি। এই যে আমাদের এত এত টাকা পয়সা, একদিন তো সবকিছু তুমি আমাকে দিয়ে যাবে, তাই না? আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দিবে? বাবা, আমি রায়ানকে ভালোবাসি, কিন্তু এখনো পর্যন্ত ওকে আমি এই কথাটা বলতে পারিনি। কিন্তু যখন বলবো তখনই শুনি রায়ানের ব্লাড ক্যান্সার। রায়ান নাকি আমাদের মাঝে আর বেশি দিন বাঁচবে না। জানো বাবা, তারপর থেকে আমি আর ঘুমাতে পারছি না। আমি দিব্যি পাগল হয়ে গেছি।" "কি বলছিস? তোর মাথা ঠিক আছে? বাবা, আমি তো তোমার কাছে আগে কিছু চাইনি। তুমি প্লিজ আমাকে আমার করে দাও না রায়ানকে। তুমি রায়ানের চিকিৎসার জন্য ওকে দেশের বাইরে নিয়ে যাও। আমি রায়ানকে বাঁচাতে চাই। আমি রায়ানকে নিয়ে সারা জীবন একসাথে থাকতে চাই। আর রায়ানকে বিদেশে পাঠানোর আগে তুমি ওকে বিয়ে করবে। শুধু তুমি এই সম্মতিটা আমাকে দাও। কনক আমাকে ভালোবাসে, আমার এই মরণব্যাধি ক্যান্সার এটা জানার সত্ত্বেও আমাকে বিয়ে করবে? এটা কখনোই সম্ভব না। আমি জেনে শুনে কনকের লাইফটা ধ্বংস করতে পারি না। হয়তো কনকের বাবা কনকের কথা অনুযায়ী আমার সাথে ওর বিয়ে দিতে রাজি হবে। এর আর আমার চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর জন্য সবকিছু রেডি করবে। কিন্তু না, আমি তা কখনোই হতে দিব না। আমি কিছুতেই কনকের বাবা আর তার একটা টাকাও নষ্ট হতে দিব না। আমি জানি আমার মৃত্যু নিশ্চিত। তারা আমার জন্য যথেষ্ট করেছে। কিন্তু হঠাৎ করে কনক কী সব করছে? এসব পাগলামি কোনো মানে হয় না। কনকের বাবা মেনে নিলেও আমি তো মেনে নিতে পারি না। ভালোবাসা কি তা নিয়ে কখনো কিছু ভাবিনি। আর ভাবতে যাবো বা কেন? কনক আমার বন্ধু, ছোটবেলায় খেলার সাথী। এসব ভাবতে ভাবতে কখন যে চোখের কোণে জল জমাট বেঁধেছে আমি কিছুই বুঝতে পারলাম না। কিছুক্ষণ পরে কনক আমার রুমে আসলো। এসে বলল, "তুমি এখনো উঠোনি? আমার সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তোমার না ভোরবেলা ওষুধ আছে, সেটা খেতে হবে। এভাবে কষ্ট পেয়ে থাকলে চলবে? নিজের প্রতি খেয়াল রাখতে হবে, তাই না? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খেতে হবে। তুই যা, আমি এখন আর উঠবো না, আমার ভালো লাগছে না। তাড়াতাড়ি উঠো, নইলে কিন্তু বাবাকে ডাক দেবো। এই শোন, না থাক, কিছু না। তুই যা তো, আমাকে একটু রেস্ট নিতে দে। দিলি তো ঘুমটা নষ্ট করলে। ওই তো তোমার কি সমস্যা? ইদানিং তো দেখতেছি তুমি নিজের প্রতি খেয়াল রাখছো না। এমন কেন করছো? নিজেকে এভাবে ছেড়ে দিলে একটু কেয়ার করতে হবে। আমার এই অনিশ্চিত জীবনের কেয়ার নিয়ে আর কি হবে? একদিন তো সবাইকে ছেড়ে আমি চলে যাব। আচ্ছা, তুমি কি উল্টোপাল্টা কথা ছাড়া আর কিছুই ভাবতে পারো না? তোমার না এইসব কথা আমার একদম শুনতে ভালো লাগে না। তুমি চলো তো খেতে বসবে।" ফ্রেশ হয়ে খাবার-দাবার শেষ করে আমি নিশ্চুপভাবে ডাইনিং টেবিলে বসে আছি। কনক আমার পাশে বসে আছে। হয়তো কোনো কিছু একটা বলতে চাইবে আমাকে, কিন্তু ওকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি সেখান থেকে উঠে গেলাম। একটু পর কনক আমার রুমে এসে হাজির। ও খুব সুন্দর করে একটা শাড়ি পরেছে, লাল পাড়ের হালকা গোলাপি রঙের কাল শাড়ি। কনকের চোখে কাজল পড়েছে আর কপালে কালো টিপ। আমার সামনে এসে বলল, "টিপটা একটু ঠিক করে দিয়ে পরিয়ে দাও তো।" "আয়না তো আছে, আয়না দেখে ঠিক করে নাও।" "আরে আমার হাতে তো নেল পালিশ লাগিয়েছি, তাই তোমাকে এসে বললাম।" "আচ্ছা, সামনে দাঁড়াও। তুই একটা কথা কি জানিস কি? সব চাওয়া পাওয়া যায় না। আর সব পাওয়া কখনো ভাবা যায় না। চাওয়া পাওয়ার এই দুনিয়াটা বড় নিষ্ঠুর। আমি চেয়েছি খুব সুন্দরভাবে বাঁচতে। তোদের মতো সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি। কিন্তু দেখ, ভাগ্যের খেলায় তোদের মতো একটা ফ্যামিলিও পেয়ে গেলাম। আমি তোর
মতো ভালো একটা সঙ্গী, বাবা-মা সবই পেয়েছি। আমি চেয়েছি আমার সারাটা জীবন তোদের এই পরিবারের সাথে কাটিয়ে দেওয়ার। কিন্তু আমারই চাওয়া পাওয়া আর পূরণ হবে না। আর কখনো সম্ভব না। কিছু চাওয়া পাওয়া প্রায় অপূর্ণতা থেকে যায়। এই সব চাওয়া পাওয়া কখনো প্রকাশ করতে নেই। নিজের মাঝে লুকিয়ে রাখতে হয়। হঠাৎ করে তুমি এমন করে বলছো কেন? না, এমনি বলছি। মিথ্যে তো কিছু বলিনি। চলো আমরা ঘুরতে বেরোই। উফ! ভালো লাগছে না আমার। এভাবে চুপচাপ ভাবে কতক্ষণ বাসায় থাকবে? বাইরে চলো, মনটা ফ্রেশ হবে। আর অনেক ভালো লাগবে। বাসার মধ্যে আছি এটাই বেশ। আরে চলো না, এমন করতেছো কেন? আর তাছাড়া তোমায় আমার কিছু বলার আছে। অন্যদিন কোনো একদিন বলিস, আজ আর না। আমি জানি কনক আমাকে কি বলবে। হয়তো কনক ভালোবাসার কথাটাই আমাকে বলবে। কিন্তু সেই সুযোগটা আমি কখনোই দিব না। আরে কখনোই সুযোগ পাবেই না। আমি হারিয়ে যাব অনেক দূরে। সবার আড়ালে থেকে যাব। কনককে আমি আর কোনো পাত্তা দিলাম না। রুম থেকে চলে গেল। বিকালবেলা আমি ওদের বাসা থেকে বেরিয়ে গেলাম। রাস্তায় হাঁটছি আর ভাবছি আমার জীবনটা এমন না হলেও পারত। সেই ছোটবেলায় আমার লাইফটা নষ্ট হয়ে তখন মরে গেল। সেটাই অনেক ভালো ছিল। কিন্তু আমি যে কনকের পরিবারের সব মায়ার জালে আটকে গেছি। ওদের কাছে সুন্দর একটা পরিবার পেয়েছি। আজ আমার বাবা বেঁচে থাকলে হয়তো এমন একটা সুন্দর পরিবার আমার থাকতো। আমার নিজের মায়ের ভালোবাসাটা পেতাম। বাবার কেয়ার পেতাম, আর কিছু না হোক। বাবা আমাকে শাসন করতে পারত। আস্তে, আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে। শহরের লোকজন ব্যস্ত হয়ে পড়ল। জঞ্জাট রাস্তার লোকজনের সমাগমে যেন শহরটাকে পুরো ব্যস্ত করে ফেলছে। ল্যাম্পপোস্টের নিচে কেউ ভালোবাসা বিক্রি করে, আবার কেউ বেলুন বিক্রি করে, আবার কেউ হাওয়াই মিঠাই বিক্রি করে। একটা হাওয়াই মিঠাই নিয়ে রাস্তার পাশে বসে আছি। মাথার উপরে ল্যাম্পপোস্ট ছোট্টদের মতো হাওয়াই মিঠাই ছিঁড়ে ছিঁড়ে মুখে পুরে নিচ্ছি। ফিরে গেলাম সেই বয়সের সেই দিনটাতে। আমি বাসা থেকে বেরিয়ে পড়েছিলাম। সেদিন রাতে প্রচুর পরিমাণে খিদা লেগেছিল। পাশে দাঁড়িয়ে এক লোক এই সময় হাওয়াই মিঠাই বিক্রি করেছিল। খুব ইচ্ছে করছিল, কারণ আমার পেটে যে প্রচুর খিদা। আমি কিছু না বুঝে সেই লোকটার কাছে একটা হাওয়াই মিঠাই চেয়ে বসলাম। হাওয়াই মিঠাই আমার হাতে দিয়ে সেই লোকটা আমার কাছে টাকা চাইলো। কিন্তু তখন আমি টাকা দিতে পারিনি। কোত্থেকে দিব? আমার কাছে টাকা ছিল না। যখন আমি তার হাতে টাকা দিতে পারিনি, সেই লোকটা আবার আমার হাত থেকে হাওয়াই মিঠাইটা টেনে নিয়ে গেল। হয়তো তখন অনেক গালাগালি করেছিল। কিন্তু আমার পুরোটা মনে নেই। ভিখারি বেশে রাস্তায় ঘুরেছিলাম সেদিন। আর তখনও আর তখন অভিখারির মতো হয়েছিলাম। আমার যে কেউ ছিল না। কিন্তু এখন আমার সবই আছে, কিন্তু বেঁচে থাকার ইচ্ছে আছে। কিন্তু যে আর বেঁচে থাকতে পারবো না। এই রায়ান, কাঁদছিস কেন? এই দেখ, তোর পাশে তোর বাবা আছে। এভাবে ভেঙে পড়লে তোর সাথে তো তোর বাবা-মায়ের দোয়া আছে। আল্লাহর দোয়া তো কিচ্ছু হবে না। আমার বাবার ভয়েসটা আমার কানে ভেসে উঠল। আমি এদিক ওদিক তাকিয়ে দেখি আমার বাবাকে দেখতে পেলাম না। হয়তো বাবা ওই তারাদার দেশ থেকে বলছেন। আমার বাবা সবসময় আমার সাথে থাকেন। আমি চোখ বুজলে আমার বাবার চেহারাটা দেখতে পাই। আর হাসি মুখটা আমার সামনে ভেসে ওঠে। রাস্তার পাশ দিয়ে নিশ্চুপভাবে হাঁটছি একটা ল্যাম্পপোস্ট থেকে আরেক ল্যাম্পপোস্টের নিচে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত অনেক বেজে গেছে। আজ আর কনকদের বাসায় যাব না। রাস্তায় রাতটা কাটিয়ে দিয়ে রাস্তায় কাটিয়ে দিব। হয়তো এটাই হবে রাতে শেষ ভ্রমণ। কিছুক্ষণ পরে কনকের বাবা আমায় ডাক দিল। রায়ান, এই রায়ান, তুই এখানে? আর তোমাকে আমি সারা শহরটা খুঁজতেছি। তোমায় নিয়ে তো অনেক টেনশনে পড়ে গেছিলাম। এভাবে কাউকে না জানিয়ে রাস্তায় বের হওয়াটা ঠিক হয়েছে? তুমি জানো অসুস্থ যে কেউ অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারত। তুমি কি বোকা নাকি? চলো বাসায়। আমি আর কিছু না বলে আশকাপ আঙ্কেলের সাথে বাসায় চলে আসলাম। আশকাপ আঙ্কেল আমাকে সাথে নিয়ে খেতে বসলেন। তিনি আমাকে বললেন, রায়ান, তোমাকে নিয়ে বিদেশে যাওয়ার সমস্ত কাগজপত্র রেডি করেছি। আমাদের আর 20 দিন পরে ফ্লাইট। তুমি নিজেকে সেইভাবে তৈরি করে নাও। আর হ্যাঁ, ওষুধ কিন্তু বাদ দিও না। ইনশাআল্লাহ বিদেশ থেকে রোগমুক্ত করে দেশে ফিরব। সরি আঙ্কেল, আমি আর বিদেশে যাব না। আমার মৃত্যুটা এদেশের মাটিতেই হোক। আমি জানি যে আমার মৃত্যু নিশ্চিত। শুধু আপনারা কেন টাকা নষ্ট করবেন? আমাকে নিয়ে কেন আপনারা চিন্তায় থাকবেন? যতদিন বেঁচে থাকি আপনাদের মাঝেই থাকি। আপনারা তো আমার জন্য অনেক কিছু করলেন। আর কত করবেন? প্লিজ আমাকে ক্ষমা করুন। আমি দেশের বাইরে আর যাব না। তুমি বললে হবে নাকি? তুমি এতদিন যেমন আমাদের সাথে শুনে এসেছে, শোনো, আজও আমাদের কথাই শুনতে হবে। রাতের বেলা খাবার খেয়ে ছাদে চলে এলাম। তখন 2:30 বাজে। অনেক সুন্দর আজকের চাঁদটা। আমি ছাদের এক কোণে দাঁড়িয়েছিলাম, চাঁদ দেখতেছিলাম।
হঠাৎ পেছন থেকে কনক এসে আমায় শক্ত করে জড়িয়ে ধরল এবং জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। কনক পিছন থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি কনককে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে সামনে এনে বসিয়ে বললাম, কি পাগলামি শুরু করেছি বলতো? আমার জন্য তোরা আর কত কষ্ট সহ্য করবি? আমাকে তো তোরা সেই ছোটবেলা থেকে এই পর্যন্ত নিয়ে এসেছিস। প্লিজ এসব কথা বাদ দে। আর আমার তো কোনো নিশ্চয়তা নেই, কেন খামাখা পাগলামি করছিস? রায়ান, আমি তোকে অনেক আগের থেকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি কথা বলতে সাহস পাচ্ছিলাম না। আমি জানি তুমি মেনে নিতেও না পারবে না, সেই ভয়ে আমি তোমাকে এতদিন কিছু বলিনি। কিন্তু জানো, যখন তোমার অসুস্থতার কথা শুনি তখন আমি আর কি করব বুঝে উঠতে পারলাম না। আমি দিব্যি পাগলের মতো হয়ে গেছি। আমি কি করব বলো, তোমাকে যে বড্ড ভালোবাসি। দেখ, তুই একটা ভুল মানুষকে ভালোবেসেছিস, যে মানুষটার কোনো অস্তিত্ব নেই। এসব ব্যাপারে তুই ভুলে যা। আর তুই তো আমার চেয়ে অনেক ভালো ছেলেকে বিয়ে করতে পারবি, আমার চাইতে অনেক ভালো একটা মানুষ পাবি। তুই শুধু আমার জন্য দোয়া করিস, আমি যেন আমার চাওয়াগুলো মরণের আগে পাই। তুমি আবার উল্টোপাল্টা বলতে শুরু করছো। বাবা তো বললো তোমাকে দেশের বাইরে নিয়ে যাবে, কাগজপত্র সব রেডি করে ফেলেছে। তুমি কেন এমন ভয় পাচ্ছ? আসলে আমার কোনো ভয় নেই, কিন্তু আমার মরণের পর একটা আফসোস থেকে যাবে। আমি হয়তো আমার মায়ের কাছে যেতে পারবো না, আমার মরণের সময় মায়ের কোলে মাথা রাখতে পারবো না। আমার একটাই আফসোস, আর আঙ্কেল যে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করছে, হয়তো আমার দেশের বাইরে যাওয়া হবে না। আচ্ছা, তুমি বাদ দাও তো, এখন নিচে চলো, রাত অনেক হলো। তুমি এখনও এত রাতে ছাদে কেন? কনকের সাথে কথা বলা শেষ করে আমি নিচে চলে আসলাম। বিছানায় হেলান দিয়ে শুয়ে আছি। ইস, আমিও যদি অন্যদের মতো স্বাভাবিক থাকতে পারতাম, বাবা মার কাছে থাকতে পারতাম, আমি সবচেয়ে বেশি খুশি হইতাম। পরের দিন সকালবেলা কনক আমাকে জাগিয়ে এক কাপ কফি নিয়ে আসলো। আমার হাতে এক কাপ কফি দিয়ে ওর নিজের কাপে চুমুক দিয়ে বলল, আজকে তোমায় নিয়ে ঘুরতে যাব, সারাদিন রিস্কায় চড়বো, আর আমার কিছু কেনাকাটা আছে, সেগুলো তুমি কিনে দিবে। আমার যে শরীরটা অতটা ভালো নেই, আমি কিভাবে বের হবো? আচ্ছা, তাহলে আমাদের গাড়ি নিয়েই বের হবো, কিন্তু আজকের দিনটা আমি তোমার কাছে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে পরন্ত বিকালে বের হবো। রোদের মাঝে আমি বের হয়ে ঘুরতে পারবো না। তোমার জন্য একটা গুড নিউজ আছে, এখন দিব নাকি পরে? আমার আবার কিসের সুসংবাদ, এখন বলো শুনি। না থাক, এখন বলবো না, রাতে বলবো। আচ্ছা, তোর ইচ্ছে। বিকেলবেলা কনককে নিয়ে ঘুরতে পেরেছি। একটা লাল শাড়ি পরেছে আর আমাকে জোর করে একটা পাঞ্জাবি পরিয়েছে। পাঞ্জাবিটা ছিল একেবারে হলুদ কালারের। এত বছরের কনক আমাকে কিনে দিয়েছিল। এই যে কনকের সাথে ঘোরাফেরা করি, তা নিয়ে ওর পরিবারের কারো কোনো সমস্যা ছিল না, কারণ তারা আমাকে সবাই যথেষ্ট ভালোবাসতো। তাদের মাঝে যদি ভালোবাসা না থাকতো, তাহলে হয়তো আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে এত বড় করতে পারতো না, তাদের ইচ্ছে থাকতো না। তারা আমাকে যথেষ্ট ভালোবেসেছে, আমিও তাদের পরিবারকে যথেষ্ট সম্মান দিয়েছি, বাবা মায়ের চাইতে কম নয়। কিন্তু যে মানুষটা আমার জন্য এত কিছু করেছে, সেই মানুষটাকে আমি একটাবার বাবা বলে ডাকতে পারলাম না। হয়তো সেই মানুষটার মাঝে একটা চাপা কষ্ট থেকে যাবে, কিন্তু আমার নিজ থেকে কেন যে বাবা ডাকটা বের হচ্ছিল না। কনকের কপালে টিপ পড়তে পড়তে আমার হাতটা ধরে বাসা থেকে বের হয়ে আসছিল। গাড়িতে ওঠার পর কনক বলল, একটা পার্কে যাবে? কিন্তু আমার একদম ভালো লাগে না, নিরিবিলি নীরব জায়গাটা আমার পছন্দ। আমরা একটা নদীর পাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। নদীর পাড়টা অনেক দূরে, সেখানে যেতে 1 ঘন্টার মতো লাগুক, তারপরও লোকজনের ভিড়ে একদম ভালো লাগে না। নদীর পাড়ের প্রকৃতি সুন্দর দেখতে, কার না ভালো লাগে। নীরব নিস্তব্ধ, কোনো লোকজনের সমাগম নেই। নদীর পাড়ে নেমে কনক আমার হাত ধরে হাঁটছে, ও আর কনকের চুলগুলো আমার মুখের উপর এসে পড়ছে। মন চাইছে ওর চুলগুলো মুখের উপর থেকে সরাতে। তারপরে আমি কনকের সামনে বিরক্ত ছাপ নিয়ে চুলগুলো সরিয়ে নিলাম। একটা পিচ্চি মেয়ে অনেকগুলো ফুল হাতে নিয়ে বিক্রি করছে। বহু রকমের মানুষ ফুল রয়েছে মেয়েটির হাতে। কনক আমাকে বলল একটা ফুল কিনে দিতে। আমি মেয়েটির হাত থেকে সব ফুল নিয়ে কিনে কনককে দিলাম, আর কনককে বললাম, জানিস আমার পছন্দের ফুল কিন্তু জবা ফুল, একদম টকটকে জবা। জবা ফুলের কোনো কাঁটা নেই, এই জন্য আমার জবা ফুল সব থেকে বেশি ভালো লাগে। হঠাৎ করে আমার আবার প্রচুর পরিমাণে খারাপ লাগা শুরু করে। আমি কনককে বলি, তড়িঘড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু আমার আর বাসায় যাওয়া হলো না। গাড়িতে বসে প্রচুর পরিমাণে ব্লিডিং শুরু হয়েছে, নাক মুখ থেকে প্রচুর পরিমাণে রক্ত ঝরছে। একটা পর্যায়ে আমি সেন্সলেস হয়ে গেলাম। কনক আমাকে মেডিকেলে নিয়ে ভর্তি করে ওর বাবাকে ফোন দেয়। ডক্টর এটি ট্রিটমেন্ট করে মেডিকেলে ভর্তি করায়। আমার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। আমি শুধু ওদের দু চোখ দিয়ে দেখতে পাই, কিন্তু কিছু বলার শক্তি আমি পাচ্ছি না। কনকের বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বলছে, চিন্তা করিস না, সুস্থ হয়ে যাবি। কনক অনবরত দু চোখের পানি ফেলছে।
আমার চোখের আড়ালে। আমি হয়তো বুঝতে পারলাম হয়তো এখানেই আমার জীবনের সমাপ্তি ঘটবে। ডাক্তার আমাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেলেন। আমি যখন চোখ মেলে তাকাই তখন দেখি সবাই আমার চারপাশে আছে। দুজন লোক আমার মুখের সামনে এসে বসলো। একজন লোক ছিল অপরিচিত আর একজন ছিলেন আমার মা। আমি মাকে চিনতে একদম ভুল করিনি। আমার মা আমার চোখের দিকে তাকিয়ে আছে নির্বাক হয়ে। সে কোনো কথা বলতে পারছে না, তার দু চোখ থেকে গড়িয়ে জল পড়ছে। আমার মা হয়তো আমাকে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু কেন যেন তার মুখ থেকে কিছুই বের হচ্ছে না। আমার মা আমার বুকের উপর মাথা রেখে হু হু করে কেঁদে দিল। আমার মুখ থেকে অক্সিজেন মাস্কটা সরিয়ে আমার মাকে বললাম, মা মা আমার মাথাটা তোমার কোলের উপর নেবে? আমি শুধু তোমাকে এটুকু বলতে চেয়েছিলাম। ডক্টর মুখে আবারও মাস্ক লাগিয়ে দিল, কিন্তু ততক্ষণে আমার নিঃশ্বাস ঘনিয়ে আসলো। আমার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। আমার বুকের উপর অনেক ভারী পাথর রেখেছে, কেউ হয়তো এমন করেছে। মা আস্তে করে একটা কোলের উপর আমার মাথাটা নিল, আমার মাথায় হাত দিয়ে বুলিয়ে দিচ্ছে মা। তারপর তার চোখ দিয়ে টপ টপ করে পানি আমার কপালের উপর এসে পড়ছে। আমার খুব ইচ্ছে হয়েছিল আমার মাকে খুব শক্ত করে জড়িয়ে ধরবো, কিন্তু সে শক্তিটুকু আমার মাঝে নেই। আমার সমস্ত শক্তি হারিয়ে ফেলছি। আমার মাকে অনেক কিছু বলার ছিল, কিন্তু আমি তাকে কিছুই বলতে পারলাম না। কনকের বাবাকে হাজারো ধন্যবাদ। তার ঋণ কেউ শোধ করতে পারবে না। তিনি আমার চাওয়া পাওয়া পূরণ করেছে। এমন বাবা পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। সবাইকে নিয়ে আমার অনেক কথা জমেছিল, কিন্তু ততক্ষণে আমার নিঃশ্বাস এক্কেবারে বন্ধ হয়ে গেল। সব চাওয়া পাওয়া পূর্ণ হয় না, সব পাওয়া চাইতে হয় না। চাওয়া পাওয়া এই খেলায় কে হেরে যায় কে জিতে যায় তা কখনো কল্পনা করা যায় না। হাজারো চাওয়া ব্যর্থ হয়ে যায়, আবার একটা পাওয়া নিমেষেই ধ্বংসে পরিণত হয়। কেউ চায়, আবার কেউ পেয়েও হারিয়ে ফেলে। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।